নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, নিচের শব্দগুলির অন্তত দুটি অর্থ লেখো এবং দুটি পার্থক্য বাক্যে প্রয়োগ করো। প্রথমে আছে কাঁটা। কাঁটা দেখো, একটা কণ্টক আর একটা আছে রোমাঞ্চ। কণ্টক, গোলাপ গাছে কাঁটা থাকে, আর একটা রোমাঞ্চ, ভূতের গল্প শুনলে গায়ে কাঁটা দেয়। এরপর আছে তাল, দলা বা পিণ্ড, আর একটা গাছ বিশেষ। দলা বা পিণ্ড, এক তাল কাদা দিয়ে সে মূর্তি তৈরি করে। আর একটা হচ্ছে গাছ বিশেষ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এরপর আছে দেখো জোড়া, যুক্ত, এবং আরেকটা শব্দ হচ্ছে দুটি। যুক্ত, আঠা দিয়ে ছেঁড়া বইটি জোড়া লাগানো হলো। আর দুটি অর্থে হবে রামবাবু এক জোড়া জুতো কিনেছেন। এরপর আছে সারি, শ্রেণী, আর একটা হচ্ছে মাঝি মল্লাদের গান বিশেষ। শ্রেণীতে বাক্য রচনা হচ্ছে বাগানে সারি সারি আম গাছ। এরপর আছে মাঝি মল্লাদের গান বিশেষ। সারি গানের সুরে নদীতে সন্ধ্যা নামে। এরপর আছে দেখো মজা, একটা অর্থ হচ্ছে আনন্দ, আর একটা হচ্ছে বুঝে যাওয়া। আনন্দ, ছুটির দিনে খুব মজা করলো অনেক। আর বুঝে যাওয়া, মজা, নদীতে নৌকা চলে না। এরপর আছে পাস, উত্তীর্ণ, আর নৈকট্য। উত্তীর্ণ, অঙ্কিতা মাধ্যমিক পাস করেছে, আর নৈকট্য হবে বাবা মা পাশে থাকলে কোনো ভয় নেই। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, নিচের শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে দুটি আলাদা বাক্য তৈরি করো। কাঁটা পার জড় সব দ্বীপ, আর কাঁটা পার জড় সব দ্বীপ। এখানে কাঁটা মানে কণ্টক, খালি পায়ে হাঁটলে পায়ে কাঁটা ফুটতে পারে। আর কাঁটা মানে হচ্ছে ছেদন করা, অকারণে গাছ কাটা উচিত নয়। এরপর আছে পার মানে কিনারা, নদীর পাড়ে কাশবন, আর একটা পার হচ্ছে বস্ত্রের প্রান্ত, নকশা করা শাড়ির পার। এরপর আছে দেখো জড়ো মানে একত্র, মিছিলে অনেক লোক জড়ো হয়েছে। আর একটা জড়ো মানে হচ্ছে প্রাণহীন পদার্থ, ইট একটি জড়ো পদার্থ। এরপর আছে সব মানে হচ্ছে সমস্ত, সব কাজ আজকের মধ্যে শেষ করতে হবে। আর একটা সব মানে হচ্ছে মৃতদেহ, সব দেহটার সৎকার করা উচিত। এরপর আছে দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, দীপাবলিতে ঘরে ঘরে দ্বীপ জ্বলে। আর একটা দ্বীপ মানে হচ্ছে জল বেষ্টিত স্থলভাগ। আন্দামান দ্বীপপুঞ্জে পুজো ছুটিতে ঘুরতে যাব। 3 নম্বর আছে ঠিক বানানটি বেছে নাও। দেখো এখানে উত্তরগুলি হবে ব্যস্ত, সান্ধ্য, দুর্ভিক্ষ, বধূ, ধ্বনি এবং সুবর্ণ। ঠিক আছে। 4 নম্বর প্রশ্নে আছে নিচের শব্দগুলি কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ বাছাই করে আলাদা আলাদা দুটি স্তম্ভ সাজাও। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। দেখে নাও। লাশ থেকে হবে লাজুক, ব্যস্ততা থেকে ব্যস্ত, মাঠ থেকে মেঠো, সন্ধ্যা থেকে সান্ধ্য, গ্রাম থেকে গ্রাম্য, ঘর থেকে ঘরোয়া, ঘোষণা থেকে ঘোষিত, চাষি থেকে চাষারে, এবং জল থেকে জলীয়, এবং ফসলি থেকে ফসল। 5 নম্বর প্রশ্ন আছে বিপরীতার্থক শব্দ লেখো। মুখর থেকে হবে মৌন, অহংকারী থেকে হবে নিরহংকারী, অন্ধকার থেকে হবে আলো, এক টানা থেকে হবে বিরামযুক্ত, এবং বিচিত্র থেকে হবে সরল। 6 নম্বর প্রশ্ন আছে দেখো ঘড়ির কাঁটা। এখানে ঘড়ির আর কাঁটা এই দুটি শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করেছে র বিভক্তিটি। ঘড়ির কাঁটাকে আমরা তাই বলবো সম্বন্ধ পদ। এই কবিতায় এই রকম আরও কয়েকটি উদাহরণ খুঁজে পাচ্ছ, লেখো। একটি করে দেওয়া হলো তালের শাড়ি। এরকম হবে পাখির গান, গ্রামের লোক, ঘড়ির কাঁটা, ক্ষেতের চাষি, দুর্ভিক্ষের আঁচল প্রভৃতি। 7 নম্বর আছে সন্ধি বিচ্ছেদ করো। বৃষ্টি, বৃষযুক্ত তি, অহংকার থেকে হবে অহংযুক্ত কার, স্বাগত থেকে হবে সুযুক্ত আগত, পরস্পর থেকে হবে পরযুক্ত পর, দুর্ভিক্ষ থেকে হবে দুযুক্ত বৃক্ষ। 8 নম্বর আছে নিম্নরেখ পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। রাত্রি, এখানে স্বাগত, সন্ধ্যা, শাঁখে। এখানে শাঁখে হচ্ছে করণ কারকে এ বিভক্তি। এরপর আছে এখানে সকাল, ঘোষিত, পাখির গানে, পদ হচ্ছে সকাল, কারক হচ্ছে অধিকরণ কারক, বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। এখানে পদ হচ্ছে 12 মাস, কারক হচ্ছে অধিকরণ কারক, আর বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। এরপর আছে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। এটা হচ্ছে পদ হচ্ছে নাতনিকে, কারক কর্মকারক, বিভক্তি কে বিভক্তি। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। পদ হচ্ছে কৃষক বধূরা, কারক কর্তৃকারক, আর বিভক্তি শূন্য বিভক্তি। 9 নম্বর আছে বাক্য বাড়াও। প্রথমে আছে চলে গেল লোক, কখন, কেন, কোথায়। গত বছর দুর্ভিক্ষের জন্য লোক গ্রাম ছেড়ে শহরে চলে গেল।
এরপর আছে আজ বিদ্রোহ বুঝি করে কে কখন, মজা নদী বর্ষায় আজ বুঝি বিদ্রোহ করে। এরপরে প্রশ্ন, ঘোমটা তুলে দেখে নেয় কোনো মতে কে কি কোথায়, কৃষক বধূ জল আনবার পথে ঘোমটা তুলে কোনো মতে দেখে নেয় সবুজ ক্ষেত। এরপরে প্রশ্ন, এই গ্রাম সবুজ ঘাগড়া পরে কেমন কিসের, এই গ্রাম ঘাসের নতুন সবুজ ঘাগড়া পরে। এরপর আছে দ্বীপ জলে কোথায় কখন, প্রতি সন্ধ্যায় এই গ্রামে দ্বীপ জলে। এরপর আছে দেখো একটি বাক্য উত্তর দাও, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। উত্তর হবে কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গেছে। এরপরে প্রশ্ন, তালের শাড়ি কোথায় রয়েছে। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় জোড়া দিঘির পাড়ে তালের শাড়ি রয়েছে। নেক্সট প্রশ্ন, কিষান পাড়া নীরব কেন। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কিষান পাড়ায় শহরের মতো কোলাহল মুখরতা নেই, এছাড়াও সম্প্রতি দুর্ভিক্ষের কারণে অনেক মানুষ পাড়া ছেড়ে চলে গেছে, তাই কিষান পাড়া নীরব। নেক্সট প্রশ্ন, বর্ষায় কে বিদ্রোহ করে। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় বর্ষায় গ্রামের পাশের মজা নদী বিদ্রোহ করে। নেক্সট প্রশ্ন, কে গোয়ালে ইশারা পাঠায়। উত্তর হবে কবি সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কবিতায় সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায়। নেক্সট প্রশ্ন, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনির মাধ্যমে রাত্রিকে স্বাগত জানানো হয়। পরের প্রশ্ন, কোথায় জনমত গড়ে ওঠে। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। পরের প্রশ্ন, ঠাকুমা কাকে কখন গল্প শোনান। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় ঠাকুমা রাতের অন্ধকারে দাওয়ায় বসে নাতনিকে গল্প শোনান। পরের প্রশ্ন, কোন গল্প তিনি বলেন। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় ঠাকুমা দুর্ভিক্ষের ভয়াবহতা গল্প বলেন। পরের প্রশ্ন, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় পাখির গানে সকাল ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন, কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কৃষক, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি জীবিকার মানুষের কথা আছে। এরপরে প্রশ্ন আছে দেখো, 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এই কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। দেখো উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কবি পল্লী প্রকৃতির এক অপূর্ব চিত্র অঙ্কন করেছেন, যেখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। সবুজ মাঠে ঘেরা শান্ত গ্রামটিতে চলার পথ বলতে মেঠো আলপথ, কাছেই জোড়া দিঘির পাড়ে রয়েছে তাল গাছের সারি, দূরে বাঁশঝাড়, গ্রামের মজা নদী যেন বর্ষায় বিদ্রোহ করে, গোয়ালে ইশারা পাঠায় সবুজ ঘাস, এ গ্রাম যেন বর্ষায় সবুজের নতুন ঘাগড়া পড়ে, সকাল ঘোষিত হয় পাখির গানে, সন্ধ্যাবেলা শঙ্খধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় রাত্রিকে, এ গ্রামে যেন সবুজ ফসলে সুবর্ণ যুগের সূচনা হয়। নেক্সট প্রশ্ন, কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাও তা নিজের ভাষায় বর্ণনা করো। উত্তর হবে কবি সুকান্ত ভট্টাচার্য তার রচিত চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের একটি নির্দিষ্ট চিত্র ফুটিয়ে তুলেছেন। শান্ত স্নিগ্ধ এই গ্রামে কৃষিজীবী মানুষের সংখ্যায় বেশি, এছাড়াও রয়েছে কামার, কুমোর, তাঁতি প্রভৃতি পেশার মানুষ। সকালে পাখির গানে যাদের দিন শুরু হয়, সারাদিন কৃষকেরা খেতে সোনার ফসল উৎপাদনে ব্যস্ত থাকেন। কামার, কুমোর, তাঁতি প্রত্যেকেই নিজ নিজ কাজে সারাদিন ব্যস্ত থাকেন। কৃষক বধূরা পায়ে পায়ে ঢেকি নাচান, সন্ধ্যাবেলা শঙ্খধ্বনির মাধ্যমে রাত্রিকে স্বাগত জানান। সারাদিনের কাজের শেষে সন্ধ্যাবেলা অবসর সময় কাটানোর জন্য এ গ্রামের বুড়ো বটতলার জড়ো হন গ্রামের মানুষ। দুর্ভিক্ষের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হলেও এ গ্রামের মানুষ টিকে থাকার লড়াই হার মানে না। তাই তো কবিতা শেষে কৃষক বধূ ঘোমটা তুলে সবুজ ফসল দেখে, তাতে যেন নতুন যুগের আকাঙ্ক্ষা ফুটে ওঠে। নেক্সট প্রশ্ন, আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কিভাবে বিজয়ী হয়েছে কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় কবি দুর্ভিক্ষ কাটিয়ে ওঠা একটি শান্ত গ্রামের বর্ণনা দিয়েছেন। দুর্ভিক্ষের সময় বাঁচার তাগিদে বহু মানুষ এ গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছে। এ ঘটনা যেন গ্রামটিকে আরও নীরব করে তুলেছে।
তবু গ্রামের কৃষক, কামার, কুমোর, তাঁতি নিজেদের কর্ম পরিত্যাগ করেনি। তারা সকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্ভিক্ষের ক্ষত মেরামতের সক্ষম হয়েছে। তাই তো কবিতা শেষে সবুজ ফসলে যেন নতুন যুগের সূচনার আভাস মিলেছে। এভাবেই সাম্যবাদী কবি সুকান্ত ভট্টাচার্য দেখিয়েছেন আকাল ও দুর্ভিক্ষ গ্রামের শ্রমজীবী মানুষকে কষ্ট দিলেও তাদের দমিয়ে রাখতে পারেনি। শ্রমজীবী মানুষেরা তাদের জীবন শক্তি তথা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয়ী হয়েছে। তাই তো পল্লী বাংলা ফিরে পেয়েছে নতুন প্রাণ। নেক্সট প্রশ্ন, কোনো বিশেষ সময়ের নয় বরং আবহমান কালের বাংলাদেশ তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে এই কবিতায় তারই প্রকাশ দেখতে পায়। উপরের উদ্ধৃতিটির সাপেক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। না, উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ পীড়িত শান্ত একটি গ্রাম্য জীবনের কাহিনী থাকলেও এর মধ্যে অন্তর্নিহিত আছে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের চিরপরিচিত এক চিত্র, যা আবহমানকাল ধরে এই একইভাবে চলে আসছে। পল্লী বাংলার শান্ত স্নিগ্ধ পরিবেশ, নববর্ষা সবুজে সেজে ওঠা সান্ধ্য শাঁখের রাত্রিকে আহ্বান, শ্রমজীবী মানুষের নিত্য নৈমিত্তিক কাজ, এগুলো যেন নির্দিষ্ট কোনো একটি সময়ের চিত্র নয়, আবহমানকাল ধরে পল্লী বাংলার চিরপরিচিত চিত্র এগুলি। ঠাকুমার গল্প, বংশ পরম্পরায় এভাবেই মুখে মুখে প্রবাহিত হয়। এ যেন বহমান নদী, যা স্থিরতা নেই। সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন ঘটে, কিন্তু চিরদিনের পল্লী বাংলা একই থাকে। এ কারণেই কবিতাটির নামকরণ যথার্থ ও সার্থক। 12 নম্বর প্রশ্ন আছে, দেখো ব্যাখ্যা করো। এখানে বৃষ্টিমুখর ঘড়ি কাঁটা। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। বৃষ্টিমুখর লাজুক গ্রামে শহরের ব্যস্ততা নেই, ঘড়ির কাঁটার নজর রেখে গ্রামের মানুষকে যন্ত্রের মতো ছুটতে হয় না। বর্ষার পল্লী প্রকৃতির এই স্নিগ্ধ লাজুক রূপ দেখে কবি মুগ্ধ হয়েছেন। তাই তো কবির মনে হয়েছে সমস্ত ব্যস্ততা যেন এই শান্ত নিবিড় পল্লী বাংলায় এসে থমকে গেছে। নেক্সট প্রশ্ন, এই গ্রামের পাশে বিদ্রোহ বুঝি করে। সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। গ্রামের পাশে ছোট নদী, সারা বছর জলের অভাবে এই নদী মজে থাকে, কিন্তু বর্ষাকালে সেই নদী ফুলে ফেঁপে ওঠে। বর্ষার জলে পুষ্ট এই নদী যেন প্রবল আকার ধারণ করে বিদ্রোহ করতে চায়। নেক্সট প্রশ্ন, দুর্ভিক্ষের আঁচল কাজ করে। সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। 50-এর মন্বন্তরে ভয়াবহ দুর্ভিক্ষ গ্রাস করেছিল আলোচ্য কবিতার গ্রামটিকে। এছাড়াও এখানে খরা, বন্যা, মহামারী লেগে থাকে। তবু এ গ্রামে খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ মন দিয়ে নিজেদের কাজ করে। তারা জীবন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। নেক্সট প্রশ্ন আছে, সারাটা দুপুর বিচিত্র ধ্বনি ওঠে। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। পাখির গানে সকাল ঘোষিত হলে কৃষক, কামার, কুমোর, তাঁতি সকলে নিজেদের কাজ আরম্ভ করে। সারা দুপুর ধরে মাঠে কর্মরত চাষির কানে কাজের ফলে সৃষ্ট একটানা নানা বিচিত্র শব্দ বাজতে থাকে। নেক্সট আছে, দেখো সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সাম্যবাদী কবি আলোচ্য কবিতায় দুর্ভিক্ষের আঁচল জড়ানো শান্ত নীরব গ্রামের ছবি ফুটিয়ে তুললেও হতাশা দিয়ে কবিতার শেষ করেননি। তাই তো গ্রামের বধূ যখন ঘোমটায় ফাঁক দিয়ে সবুজ ফসল দেখে, সেই দৃশ্যে যেন নতুন যুগের সূচনা ঘটে, ফুটে ওঠে আশার আলো। নেক্সট প্রশ্ন, তোমার দেখা একটি গ্রামের কথা ডায়েরিতে লেখো। গ্রামটি কোথায়, সেখানে কোন কোন জীবিকার কতজন মানুষ থাকেন ইত্যাদি জানিয়ে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজনের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন সুবিধা অসুবিধার কথা লেখো। গ্রামটির উন্নতি সাধনে যদি তোমার কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সে কথা লিখবে। কিছুদিন আগে আমি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট গ্রাম বুলনপুরে ঘুরতে গিয়েছিলাম। এটা শহর থেকে অনেক দূরে, এখনও তেমন উন্নতি হয়নি। গ্রামটিতে যাওয়ার পর আমার মনে হলো আমি আদিম যুগে ফিরে আসলাম। এক কথায় বলা যায় এটি একটি পল্লী গ্রাম। গ্রামের মানুষ খুব অল্প, মোটামুটি 250 থেকে 300 জন। বেশিরভাগ চাষের কাজ করেন, কিন্তু কিছু লোক আছে যারা কুটির শিল্প বা ছোট ব্যবসার সঙ্গে জড়িত। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার খুব ভালো লেগেছে। চারিদিকে শাল, পিয়াল আর মহুয়া গাছের জঙ্গল, লাল মাটির রাস্তা আর সবুজ গাছপালায় ঘেরা গ্রামটা দেখতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, খুব সুন্দর একটা গ্রাম। সকালে পাখির ডাক আর বিকেলে পাহাড়ের পাশে
সূর্য ডুবে যাওয়ার দৃশ্য, যা আমরা এতদিন মোবাইল বা টিভিতে দেখতাম, সেটা আমি এই গ্রামে গিয়ে সরাসরি দেখতে পেলাম। এই দৃশ্যগুলি দেখে আমার চোখ এবং মন জুড়ে গেল। এখানকার বাতাস একদম পরিষ্কার, ধোঁয়া ধুলো কিছুই নেই। গ্রামের মানুষ খুব সাধারণভাবে জীবন কাটান। হ্যাঁ, এটা সত্যি। এই জিনিসটা আমি এই গ্রামে গিয়ে স্পষ্টভাবে বুঝতে পারলাম। সকালে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার মানুষেরা কাজ শুরু করে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সবাই বাড়িতে চলে আসে। পুরুষেরা জমিতে কাজ করেন, আর মহিলারা ঘরের কাজের পাশাপাশি গরু ছাগল দেখেন, আবার কেউ কেউ কুটির শিল্পের কাজ করেন। সন্ধ্যার সময় সবাই একসঙ্গে বসে গল্প করে, হাসি ঠাট্টা, গান গাওয়া ইত্যাদি। এক কথায় বলা যায় সবাই মিলে বসে আড্ডা মারে। তাদের সাথে তাদের মধ্যে বন্ধুত্ব আর মিল জুলে থাকার মানসিকতা সত্যি একটি আলাদা রকমের শান্তির জীবন। তবে কিছু সমস্যা আছে, রাস্তা ঠিক নেই, তাই শহরে যাতায়াত কষ্টকর। ভালো স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র নেই, ফলে পড়াশুনো আর চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়। বিদ্যুৎ মাঝে মধ্যে থাকে না, আর পানীয় জলও অনেক সময় লোহার মতো স্বাদ হয়, কারণ নলকূপে আয়রনের পরিমাণ বেশি। আমার মতে যদি কিছু জিনিস ঠিক করা যায়, তাহলে এই গ্রামের অনেক উন্নতি হতে পারে। যেমন ভালো রাস্তা বানানো দরকার, যাতে জিনিসপত্র শহরে সহজে পাঠানো যায়। একটি ছোট স্কুল আর স্বাস্থ্যকেন্দ্র খুব দরকার। বিদ্যুৎ সংস্থার জন্য সৌরবিদ্যুৎ চালু করা যেতে পারে। আর কুটির শিল্পে যদি সরকার একটু সাহায্য করতো, তাহলে অনেকেই বাড়িতে বসে রোজগার করতে পারত। সব কিছু মিলিয়ে বুলনপুর গ্রাম আমার খুব ভালো লেগেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সরল মন আমাকে আমার জীবনে একটি নতুন অধ্যায় শিখিয়েছে। এখানে গিয়ে আমার মনে হলো শহরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে মানসিকতার দিক দিয়ে দিনরাত তফাৎ রয়েছে। তাই শহরের ছাত্রছাত্রীদের বছরে অন্ততপক্ষে একবার গ্রামে গ্রামে গিয়ে ঘুরে আসা দরকার। আমি আশা করি একদিন এই গ্রামের অনেক উন্নতি, কিন্তু তারা যেন গ্রামের আসল সৌন্দর্য বজায় রাখে।